আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটিতে। আপনাদের সঙ্গে আছি আমি কামাল মেহেদী। বরাবরের মতো আজকেও আমরা এই অনুষ্ঠানে যারা কমিউনিটির জন্য কাজ করে, যারা মানবতার জন্য কাজ করে এমন একটি সংগঠন নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো, আপনারা সবাই এই সংগঠনকে চেনেন এবং জানেন। এই সংগঠনটি বাংলাদেশে কাজ করছে, কিন্তু এই সংগঠনের যোগসূত্র আছে ইউকের কমিউনিটির সঙ্গেও। সংগঠনের নাম হলো গ্রামীণ জনকল্যাণ সংসদ এবং বাংলাদেশ ফিমেল একাডেমি। এবং এই দুটি সংগঠনের যিনি নেতৃত্ব দিচ্ছেন, যিনি পরিচালনা করছেন, তার নাম আমরা সবাই এক নামে চিনি। উনি হলেন জামিল চৌধুরী। এই দুটি সংগঠনের প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন। আমরা তার সঙ্গে কথা বলবো, জানবো এই দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম। এবং একই সঙ্গে আরেকটু আমি যোগ করি, জামিল চৌধুরী শুধু মানবতার কাজই করছেন না, উনি অন্যান্য কাজ করে যাচ্ছেন। যেমন সম্প্রতি এই গত বছর তিনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সংক্ষেপে ক্যাবের জাতীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তো এই প্রসঙ্গে আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। জনাব জামিল চৌধুরী, আপনাকে স্বাগত আজকে আমাদের অনুষ্ঠানে। আমরা যেটা বলছিলাম যে আজকে আমরা আপনার যে দুটি সংগঠন, আপনি যে দীর্ঘদিন যাবৎ মানবতার জন্য কাজ করে যাচ্ছেন, আপনার প্রথম ছিল গ্রামীণ জনকল্যাণ সংসদ। আমরা গ্রামীণ জনকল্যাণ সংসদ দিয়ে শুরু করি। এটা প্রথমত আমি জানতে চাই যে আপনি কেমন আছেন, কবে আসছেন এদেশে? আমি ভালো। আমি গত রাত্রে আসছি। আমি আজকে প্রথম ঘর থেকে আসি আপনার টিভিতে। এই জন্য আমি এই টিভি যারা দেখছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমার সালাম সকলের আপনাদের মাধ্যমে ইউকে এবং ওয়ার্ল্ডের যারা দেখতেছে তাদের সকলের কাছে আমার আসসালামু আলাইকুম। আপনি তো দীর্ঘদিন যাবৎ মানবতার কাজে জড়িত আছেন। দেখুন, এই বিষয়টা হচ্ছে এটা একটা নেশা বলেন, পেশা বলেন, অথবা এটাকে যেভাবেই আপনার যেভাবে দেখে। আমাদের ফ্যামিলিতে আপনিও সিলেটের লোক, আপনিও যে ফ্যামিলিতে বড় হয়েছেন, এটা পারিবারিকভাবে কিছুটা হয়ে থাকে। আর আমরা যখন স্কুলে পড়তাম, একবারে প্রাইমারি স্কুল থেকে, তখন থেকে চিন্তা করতাম কীভাবে এলাকার বা দেশের জন্য কিছু করা যায়। তখন আমাদের সাথে ছেলেমেয়েরা পড়তো, দেখতাম ক্লাস 5 পড়ার পরেই ছেলেমেয়েরা লেখাপড়া বন্ধ করে দেয়, অথবা স্কুলে নৌকার জন্য স্কুলে যেতে পারে না, তার পোশাকের জন্য স্কুলে যেতে পারে না, তার বই খাতার জন্য যেতে পারে। বিশেষ করে মেয়ে শিশু যারা, মেড সার্ভেন্ট প্রথা এখনও আছে আমাদের দেশে, অনেক বেশি আছে। পৃথিবীর কোথায় এত বেশি মানবতা বিবর্জিত এই সমস্ত, যেটা একটা মেয়ে শিশু তার অধিকার লেখাপড়া করার, তার বাসস্থান হচ্ছে তার বাবার ঘরের পরে তার স্বামীর ঘরে, কিন্তু সে তার আগেই ছোটোবেলা থেকে স্বামীর ঘরে যাওয়ার আগ পর্যন্ত আরেকজনের ঘরে চাকরি করতে হয়। সেটা হলো মেড সার্ভেন্ট, যেটাকে আমরা কাজের মেয়ে হিসাবেই বাংলাদেশে জানি। এটা অত্যন্ত অমানবিক, অত্যন্ত অসামাজিক। এটা একটা গর্হিত কাজ, যেটা আমরা চিন্তার বিষয়। আমরা একটা মেয়েকে দেখেছি যে এখনও 23 লক্ষ মেয়ে শিশু আমাদের দেশে মেড সার্ভেন্ট হিসেবে দেশে কাজ করে। তো আমরা এইগুলো নিয়ে চিন্তা করতাম। আরেকটা যদি চিন্তা করতাম, আমাদের যখন আমি এই দেশে প্রথম আসি 1980-র দশকে, আমি যখন প্রথম এই দেশে আসলাম, এই দেশে এসে দেখলাম যে অনেকেই বিভিন্ন গ্রামের বিভিন্ন জেলায়, বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বাড়ি, অথচ সেই সমস্ত এলাকার অনেক ছিন্নমূল মানুষের বা যোগাযোগের যে সমস্যা, বিশেষ করে হেলথ, যেমন চোখের সমস্যা। আগে আমরা শুনতাম যে 40 ধরেছে, 40 বছর বয়স হলেই লাঠি বোর্ড দিয়ে হাঁটতে হতো। আমি দেখেন এখন আমার 84, এখন আমি লাঠি বোর্ড দিয়ে হাঁটতে হয় না। এখন আমার দেখেন, আমি এখানে সর্বপ্রথম ডাক্তার জানেন ডক্টর ট্রেভর রপার, ওনার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছিলাম 80-র দশকে। ডক্টর ট্রেভর রপার বিখ্যাত ডাক্তার ইন ওয়ার্ল্ড। উনি আমাকে বলছিল যে তুমি তোমার দেশে চোখের চিকিৎসা দিয়ে এবার স্বাস্থ্য নিয়ে কাজ করো। আমার মনে হলো যে আমাদের দেশে কিছু করার। আমি তখন আইক্যাব শুরু করতাম গ্রামীণ জনকল্যাণ সংসদ থেকে, এবং অনেক প্রবাসী, অনেক বন্ধু যারা জীবিত আছেন অনেকে, আর যারা
মৃত্যুবরণ করেছেন, তারাও আমাকে সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমার একবার মনে আছে জগন্নাথপুরের হবিবপুরের একজন লন্ডন সাহেব, হাজি সাহেব, উনি ওনার ওয়াইফ প্লেনে, আমিও ঢাকা থেকে গিয়েছি, ওনারাও গিয়েছেন, রাস্তায় দেখা হলো, ওনারা বললেন দেশে যাচ্ছেন, হবিবপুর গ্রাম বাড়ি। তো আমাকে বললেন যে আমরা তো আমাদের এলাকায় কিছু কাজ করতে চাই, তা আপনি কি একটা আই ক্যাম্প হেল্প করতে পারেন? আমি বললাম ঠিক আছে, আমি যাব। তো আপনার মনে পড়ে বোধহয় বাংলা টিভিতে, বিটিভিতে তখন একজন নিউজ পড়তো, রাশেদ নিজাম খবর পড়ছে, বাংলা খবর। এই রাশেদ নিজামকে নিয়ে আমি যাচ্ছিলাম, ওনাকে নিয়েই ওনার বাড়ি গেলাম পরের দিন, গিয়ে আই ক্যাম্প করলাম। উনি এই 9 দিনের 500 রোগীর খাবার আর 130 জনের যে অপারেশন হলো, সম্পূর্ণ খরচটা উনি বহন করলো। এর থেকে আমি একটু অনুপ্রাণিত হয়েছি, এইভাবে শুরু করলাম সারা দেশব্যাপী আই ক্যাম্প। কিন্তু আই ক্যাম্পের পাশাপাশি তো আপনারা গ্রামীণ জন অপারেশন যেটা করতেন, যে আমাদের তো মানে আমাদের বলছে যে আমার বাড়িও তো ওই এলাকায়, মানে এই দিরাইশালে তো হাওড় অঞ্চল, বাড়িঘর ভেঙে যেত ঢেউয়ের কারণে, হ্যাঁ, আপনারা তো মানে না, ওদের আস্তে রক্ষার ব্যবস্থা আস্তে আস্তে করতেন। আস্তে আমরা গিয়েছি, তখন বন্যায় কাজ করেছি আমরা। প্রোটেকশন ওয়াল এদিকে দেখেন, দিরাই থেকে ভৈরব, আর দিরাই থেকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, আর এদিকে সিলেটের একেবারে শেরপুর পর্যন্ত, এদিকে একেবারে ডাবর পর্যন্ত, এর ভিতরে ওইদিকে একেবারে লাহোরের পার বা এটাকে বলে টাঙ্গর হাওর, আমরা অনেকগুলো গ্রাম প্রোটেকশন করেছি অনেক প্রবাসীদের সহযোগিতায়। আমার মনে হয় আপনারা এই অনুষ্ঠান যারা দেখছেন, আপনারা আমার সাথে যারা কাজ করেছেন, অনেক পৃথিবীতে নাই, তার পরিবারের লোকজন আছেন আমার সাথে কাজ করে, কিন্তু আর আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি। আমার সাথে কোনো ওই লেনদেনেরও কেউ সমস্যা হয় নাই। যখন যে যা বলেছেন, যেমন এক ভদ্রমহিলা একদিন বললেন আমাকে, আমি 200 স্বাস্থ্য ক্যাম্পের খরচ বহন করব। উনি শেষ পর্যন্ত 250টি স্বাস্থ্য ক্যাম্পের ওষুধ টষুধ দিয়ে সাহায্য করেছেন। তো এরকম অনেকে আছেন প্রবাসী। যেমন আমরা প্রোটেকশন ওয়াল দিয়ে আমরা গ্রামকে রক্ষা করার চেষ্টা করেছি। কিভাবে? যেমন একটা গ্রামে 500 পরিবার থাকে, সেখানে দেখা যায় বর্ষা হলেই ভেঙে নিয়ে যায়। এই গ্রামটা অত্যন্ত গরিব। যেমন দিরাই থানা একটা গ্রাম আছে রফিনগর ইউনিয়ন, এখানে 42টা গ্রাম, ফেনারবাগ ইউনিয়ন জামালগঞ্জ উপজেলায়, এদিকে নেত্রকোনা পর্যন্ত, এদিকে ভৈরব পর্যন্ত, সাল্লাস বীরগঞ্জের অনেক গ্রাম, দল, ভাটিদল, কলিয়ার কাফন, মাতারগাঁও, এগুলো অনেক কাজ আমরা করেছি। রাস্তাঘাট, প্রোটেকশন ওয়াল, বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ একটা অনেক বড় বড় কাজ। আমরা, আপনি শুনে আনন্দিত হবেন, বৃক্ষরোপণে 1993 সালে আমাদের এই সংগঠন জাতীয় ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। তখনকার দিকে বৃক্ষরোপণ নিয়ে কোনো কাজ তেমন ছিল না, আমরা শুরু করেছিলাম দেশে। আমরা তখন এই জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়ে, তারপরে দেখেন দুর্যোগ ব্যবস্থাপনা, এই ভারতবর্ষে শুধু যে সিলেট সুনামগঞ্জ তা নয়, এই ভারতবর্ষে যত দুর্যোগ হয়েছে, সাইক্লোন বলেন, ভূমিকম্প বলেন, বা ওই জাতীয় কোনো বন্যা মহামারী, আমরা কিন্তু ওই জায়গায় গিয়েছি। যেমন গত বছর কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এগুলো, চাঁদপুর, আমরা 13 বার গিয়েছি এখানে। 13 বার গিয়েছেন। জি, জনাব জামিল চৌধুরী, আপনাকে এই গ্রামীণ জন কল্যাণের এতগুলো কাজ করতে করতে একসময় আপনারা চলে আসলেন, আপনি বাংলাদেশ ফিমেল একাডেমি নামে একটি মানে প্রতিষ্ঠান গড়ে তুললেন। এটা নিয়ে আপনার কাছ থেকে শুনবো, বাট এটা থেকে শোনার আগে আমি আমাদের কাছে ছোট্ট একটা ডকুমেন্টারি আছে এইটার উপর, আমরা Okay. এটা দেখে আসি, তারপর এটা দেখলে আমাদের দর্শকরা বুঝতে পারবেন যে আসলে আপনার কাজ আচ্ছা, কেমন কাজ হচ্ছে। প্রিয় দর্শক, গ্রামীণ জনকল্যাণ সংসদের পক্ষ থেকেই দিরাইয়ে জনাব জামিল চৌধুরী বাংলাদেশ ফিমেল একাডেমি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে যেটা উনি বললেন যে অনাথ শিশুরা, বিশেষ করে অবহেলিত মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, এতিম, এতিম শিশুদের, এতিম মেয়েদের শিক্ষা দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে এখান থেকে শিক্ষা নিয়ে ওরা কাজও করছে। এর উপর ছোট্ট একটি ডকুমেন্টারি আছে, এটা দেখে এসে আমরা এই বিষয়ে ওনার কাছ থেকে আরও বিস্তারিত জানবো। চলুন আমরা ডকুমেন্টারি দেখে আসি। সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে দিরাই পৌর শহরে অবস্থিত বাংলাদেশ ফিমেল একাডেমি। কিছু হৃদয়বান মানুষের নিরলস পরিশ্রমের ফলে 2006 সালে গড়ে উঠেছে হতদরিদ্র, নির্যাতিত, অসহায় ও এতিম মেয়েদের জন্য এই একাডেমিটি।
এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র ফিমেল একাডেমি, যেখানে সম্পূর্ণ ফ্রিতে অসহায় এতিম মেয়েদের থাকা খাওয়া, পোশাক, চিকিৎসা, শিক্ষা এবং তাদেরকে ছোটবেলা থেকেই সম্পূর্ণ ভরণ পোষণ দিয়ে স্বাবলম্বী হওয়া পর্যন্ত লালন পালন করা হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রায় 450-এরও অধিক শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছে। তাদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি দেয়া হয় ধর্মীয় শিক্ষাও। এখানে আছে একটি হাফেজি বিভাগ। এখানে কারিগরি দক্ষতা অর্জনের জন্য রয়েছে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা। এখানে আছে একটি সুসজ্জিত কম্পিউটার ল্যাব, আরও আছে বিশাল একটি লাইব্রেরি, ক্লাসরুম ও একাডেমিক ভবন। এখানে থাকার জন্য আছে আবাসিক হোস্টেল, যেখানে তারা পরিবারের মতো আদর যত্নে থাকতে পারছে। তাদের শিক্ষাদানের জন্য ও দেখভালের জন্য রয়েছে প্রায় 27 জন অভিভাবকের মতো শিক্ষক এবং বিভিন্ন পদের কর্মকর্তা, যারা তাদের নিজের পরিবারের মতো মানুষ করে গড়ে তুলছেন। তাদের আছে সুবিশাল খেলার মাঠ, বিনোদনের জন্য রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। এই একাডেমিটি গড়ে উঠেছে কালনী নদীর পার ঘেঁষে। বিকালবেলা শিক্ষার্থীরা সেখানে আড্ডা, খেলাধুলা এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সময় পার করে থাকেন। আমরা এই ডকুমেন্টারি দেখলাম, যেটা আপনি প্রতিষ্ঠা করেছেন 2006 সালে। আমরা আমরা মনে করছি যে গ্রামীণ জনকল্যাণ থেকে কাজ করতে করতে আপনি একসময় এটারই বাংলাদেশ একটা ফিমেল সিস্টার অর্গানাইজেশন হিসেবে আমরা এইটার ব্যাপারে যৌথভাবে আমরা করি। এইটা কবে থেকে কিভাবে আপনার মাথায় সেটা আসলো যে আপনি এটা আমরা জনকল্যাণ যখন শুরু করি 1976-এ, তখন থেকেই আমরা ওই কনজিউমার নিয়েই কাজ করি, ওই যেটা ক্যাবের কথা বললেন। তো আমরা তখন থেকে আমরা চিন্তা করতাম যে কীভাবে এই হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ এই সমস্ত উন্নয়নে আমরা কাজ করতে পারি। তো তখন আমার প্রথম ভিজিট হলো লন্ডনে। আমি অনেকের সাথে পরিচিত হলাম। এই পরিচয়ের সুবাদে আমার অনেক আমেরিকায় গেলাম, কানাডা গেলাম, অস্ট্রেলিয়া গেলাম, বিভিন্ন দেশে গেলাম, অনেকের সাথে যোগাযোগ। অনেকে আমাকে বললেন যে আপনি একটু আরও বড় করে একটু এগিয়ে যান, আমরা আপনার সাথে থাকব। এবং এখনও এই পর্যন্ত বিভিন্ন দেশের যারা প্রবাসী, বিশেষ করে যেমন আহমদুজ্জামান চৌধুরী, আনিস চৌধুরী, এইভাবে অনেকেই আছেন যারা এখনও আমাদের সাথে রয়েছেন, কাজ করে যাচ্ছেন এবং মানে খুবই উৎসাহিত, বা আরও অনেক আছেন। বাংলাদেশ ফিমেল একাডেমিতে মানে কি ধরনের সেবা আপনারা দেন এবং মানে বাচ্চাদেরকে আপনারা কিভাবে আমরা ক্লাস 1 থেকে, এটা বাচ্চা কুলের বাচ্চা আমরা নেই। আমরা দেখি যে কোন মা মারা গিয়েছেন বা বাবা মারা গিয়েছেন, সেই পরিবারের যদি অসচ্ছল থাকে, এতিম তো আমিও এতিম, আমার ছেলে মেয়েরা ওখানে এতিম হয়ে গেছে, আমার ওয়াইফ মারা গেছে, কিন্তু আমরা তো অসচ্ছল না, মোটামুটি আমাদের চলার ব্যবস্থা এইরকম না। যাদের কোনো সচ্ছলতা নেই সেই পরিবারের মেয়েকে আমরা নিই, যখন সেই মেয়েটাকে দিয়ে আরেকজনের মেড সার্ভেন্ট হিসাবে আরেক বাড়িতে, আমরা এটা চাই না। আমাদের প্রথম কাজ হচ্ছে মেড সার্ভেন্ট প্রথাটাকে বন্ধ করা। কারণ আপনি দেখেন, আমার এখানে যারা লেখাপড়া করেছে বা আপনাদেরও অনেক স্কুল কলেজ আছে, লেখাপড়া করে মেয়েটি ভালো একটা জায়গায় বিয়ে হয়, সে চলাফেরা শিখে, সে উন্নত জীবনযাপনের আশা স্বাদ আল্লাহ তার পূরণ হয়। কিন্তু মেড সার্ভেন্ট যারা থাকে, সে কোনো অবস্থায় আয়া বোয়া হওয়া ছাড়া, এবং তার গড় আয়ু হচ্ছে 32 বছর, আর আমাদের এখন গড় আয়ু হচ্ছে বাংলাদেশে 73.8। ওই সমস্ত পরিবার থেকে আপনাদের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করেন? জি, করার পরে আমরা যেমন তাদের অনেক মেয়ে আমাদের এখানে লেখাপড়া করার পরে লন্ডন, আমেরিকা সহ কুয়েত এবং সরকারি বেসরকারি চাকরি করছে। 231টি মেয়ে আমাদের এখান দিয়ে পাশ করে
1000 মেয়ে নার্স হয়ে গেছে, এর মধ্যে 231টি মেয়ে সরকারি জবে ঢুকে গেছে। তা আমাদের কত আনন্দ যে মানে কতজন মানে বাচ্চা এখন আছে এবং কোন ক্লাস পর্যন্ত আপনাদের এখানে আমাদের ক্লাস 1 থেকে একেবারে কলেজ পর্যন্ত। কলেজ পর্যন্ত গত পরশুদিন আমাদের একটা খুশির খবর দিই আপনাদের সবাইকে আমি জানাতে চাই। আমরা একটা অনুমোদন পেয়েছি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আর আরেকটা পেয়েছি আইটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা পৃথিবীর কোথায়ও এখন পর্যন্ত কোনো গরিব অসহায় দরিদ্র মেয়েদের জন্য গড়ে ওঠেনি। তা আমরা সেই সৌভাগ্যটা আমরা হয়েছে যে আমরা অসহায় দরিদ্র মেয়েদেরকে আমরা আইটি এবং ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করাতে পারবো। তো এটা করতে পারলে তার দক্ষতা অর্জন হলে সে তো তার মুখাপেক্ষী হবে না কেউ। যে যে নতুন 2টা কলেজের অনুমোদন পেয়েছেন সেটা কি আলাদা করে করবেন না এখানেই আমরা করব? এখানে আমাদের প্রচুর জায়গা আছে। আমি একটা যেটা বলেন, আমি তো এত জ্ঞান বুদ্ধি কম আমার, কিন্তু ওইখানে আমার একটু জ্ঞান বুদ্ধি ভালো কাজ করেছিল। আমার ঢাকায় 3টি বাড়ি ছিল, আমি এটা বিক্রি করে এখানে প্রায় 30-40 বিঘা জায়গা কিনে নিয়েছিলাম। আমি এখন 3টা বাড়ি কেন 50টা বাড়ি কিনে বিক্রি করেও এইরকম জায়গা এত জায়গা কিনতে পারবো না। দিরাইয়ে এই দিরাইয়ে কেন কোনো জায়গায় এত জায়গা নির্ভেজাল পাওয়া কঠিন। যে সেন্টারটা আপনি গড়ে তুলেছেন সেটা তো দিরাইয়ে একদিকে হাইওয়ে আর একদিকে নদী, কালী নদী। তা আমরা এই জায়গাটা পুরা নিয়েছি। এখন এখানে আমরা চিন্তা করছি মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, এই জাতীয় যেগুলো আমি দেখে আসছি আর্জেন্টিনায়, সেদিন গত পরশু দিন দেখে আসতাম কলকাতায়, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। তবে এই জাতীয় না, সেখানে গরিব দরিদ্র সবাই পড়ে। আমি চাচ্ছি অনলি বাংলাদেশের যে 23 লক্ষ মেয়ে শিশু যারা এখন অসহায় দরিদ্র এবং মেড সার্ভিসে কাজ করে, এদের পরিবার থেকে যেন এখানে আর যেন নির্যাতিত না হয়। কারণ আমরা এই নির্যাতিত মেয়ের বদুয়া কিন্তু শুধু আমরা একা নেব না, এই দেশবাসী বা যারা যেখানে আমরা আছি তারা কিন্তু উপরে বর্তায়। এখন আপনার এই ফিমেল একাডেমিতে সর্বমোট কতজন আছে? এখন 672 জন। 672 জন। ওরা সবাই 450 জন ছিল, এখন 672 জন আছে। আমরা এখন কলেজে ইঞ্জিনিয়ারিং করলে আমরা আরেকটা আমাদের কিন্তু সব আবাসিক। তো আমরা আবাসিক সবাই এখানে থাকতে হবে, খাওয়া থাকা সব। অনেকে আছেন প্রবাসী যারা রমজানের সময় যেমন গত রমজানে আমাদের 1 টাকা খরচ হয়, সব প্রবাসীরা একজন শিক্ষার্থীর পেছনে আপনাদের মানে কত খরচ? 4000 টাকা খরচ হয় খাবারে এবং কাপড় চোপড়ে। এটা কি মানে মাসে না মাসে? আর আমরা ওই রমজানে শিক্ষক আছেন কতজন? শিক্ষক এবং স্টাফ, এখানে তো অনেক স্টাফ আছে, আয়া ফিয়ন বাবুর্চি সব মিলে 27 জন। আমরা এখানে যেটা চিন্তা ভাবনা করছি যে এই মেয়েদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য সে যদি তার সেলাই এবং কম্পিউটার এগুলো প্রশিক্ষণ নিয়ে এবং মাছ উৎপাদন, মাছ ব্রিডিং এবং খাদ্য যেগুলো প্যাকেজিং, যেমন আমি দেখে আসলাম গতকালকে কলকাতা থেকে দেখলাম যে অনেকগুলো প্যাকেট খাবার প্লেনে দিয়েছে। গতকালকে দেখলাম দুবাই থেকে কয়েকটা প্লেনে দিচ্ছে গত রাত্রে। আমার কাছে মনে হয়েছে এই জাতীয় প্যাকেট তো আমাদের মেয়েরাও করে ওইখান থেকে দিতে পারে। আমরা যদি একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলি, ওইরকম একটা চিন্তা ভাবনা আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সকলের আবার এমনও কেউ যদি থাকেন যে তার নাম এরকম একটা প্রোগ্রাম, যে এই মেয়েরা যেমন প্লেনে দেখেছেন একটা কোম্পানির নামে খাবারের প্লেটগুলো আসে, আমরা তার নাম ওইটা দিয়ে দিলাম। আমি গতকালকে আরেকটা প্লেন চললাম কলকাতা থেকে ঢাকায়, ওইখানে দেখলাম যে ইন্ডিগো প্লেনের মধ্যে ওরা একটা স্পন্সর করেছে একটা ভদ্রলোক। সে ভদ্রলোকের এই স্পন্সরের মধ্যে লেখা আছে যে এই যে চ্যারিটির পক্ষ থেকে এই জিনিসটা উপহার দেওয়া হয়েছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি মনে হয় এই জাতীয়ভাবে আমরা এগিয়ে যেতে পারি। মানে যেটা আপনি বলছিলেন যে এই একজন ছাত্রের জন্য মাসে আপনার 4000 টাকা খরচ হয় একটা বাচ্চা স্পন্সর করলে, এবং না আপনি যে আপনার যে মানে এখানে তো ব্যয়ের একটা বিশাল ব্যাপার আছে। 27 জন স্টাফ, আপনার 100 জন স্টুডেন্ট, আবাসিক ব্যবস্থা, বছরে তো আপনার হিউজ। হ্যাঁ, এখানে আমি যেটা করি সেটা হলো আমরা জন্ম থেকেই আমাদের জনকল্যাণ এবং ফ্যামিলি একাডেমির জন্মগতভাবেই প্রথম থেকেই আমরা গভর্নমেন্টের সাথে কিছুটা আমাদের সহযোগিতা আছে। যেমন বর্তমানে আমাদের 5 তলা একটা বিল্ডিং আবাসিক, আর একটা হলো একাডেমিক, 70 কোটি টাকার মতো, এটা গভর্নমেন্ট থেকে বানাই আমাদের দান করে দিছে। তা এই ধরনের সহযোগিতা আমরা পাই।
আর আরেকটা হচ্ছে যে প্রবাসীদের যারা বা দেশও আছেন অনেকেই কুরবানি দেন, অথবা কেউ রমজানে, যেমন আমার এখানে হাফিজি অনেক মেয়ে আছে। আমার প্রায় 459টা মেয়ে হাফিজি পড়তেছে এবং এখানে নামাজ, যেমন আমার এখানে একটা মসজিদ বানিয়েছে কয়েকদিন আগে, 1000 মেয়ে একসাথে নামাজ পড়তে পারে। বাংলাদেশে এইরকম নদীর আজকে পর্যন্ত হয় না। 1000 মেয়ে এক কাতারে নামাজ পড়তে পারে আমাদের ভিতরেই মসজিদ, শুধু মেয়েদের, এই মেয়েদের জন্য। বাইরের কোনো মেয়ে এখানে মেয়ে আসলেও কিন্তু নামাজ পড়তে দেবো না আমরা, কারণ আমরা এখানে চাই যে তারাই পড়ুক। তাদের জন্য শুধু। এখানে মিলাদ পড়া, এখানে খতম ইউনুস পড়া সবই তারাই করে। তাদের এই মেয়েদের মধ্যেই আলিম হচ্ছে, মেয়েদের মধ্যে কামিল পাস হচ্ছে, মেয়েদের মধ্যেই হুজুর আছেন। আপনারা দেখে খুশি হবেন, আপনারা আসেন, আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা যদি ভিজিট করেন আমরা খুশি হব। মানে দিনে কেউ গেলে আপনার হ্যাঁ, এখানে থাকা খাওয়ার সুযোগ আছে। এই এরিয়া খুব প্রোটেক্টেড এরিয়া, আর এখানে একটা নিরাপদ জায়গা। আপনারা কেউ পারিবারিকভাবে যদি বেড়াতেও যান, অনেকে দেখছি ওই টাঙ্গার হাওরে বা ভৈরবের হাওরে যা পিকনিক করতে যায়, ওইখানে থেকে আপনি পিকনিক করতে পারবেন, ঘুরতে পারবেন, ছেলেমেয়েরা দেখলো শিখলো। এবং আমার যে মেয়েরা আছে, আমার বাইরের কোনো মানুষ একটা সার্ভিস দেয় না, ওই আমাদের এই মেয়েরাই, আমরা শিখেই তুলছি তাদেরকে, সে যাতে তার ফ্যামিলিকে মেনটেন করতে পারে। ধন্যবাদ জানাম। যদি আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতি থেকে ফিরে এসে আমরা আবার আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ জনকল্যাণ সংসদ এবং বাংলাদেশ ফিমেল একাডেমি নিয়ে। এই দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতি থেকে ফিরে এসে আমরা আবার ওনার কাছ থেকে ওনার এই দুটি সংগঠন নানান কথা শুনবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি ইসলাম চ্যানেল বাংলায়। আমরা ছিলাম ছোট্ট একটা বিরতিতে, বিরতি থেকে ফিরলাম। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ ফিমেল একাডেমি এবং গ্রামীণ জনকল্যাণ সংসদ দুটি প্রতিষ্ঠান নিয়ে। এই দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব জামিল চৌধুরী স্টুডিওতে আমাদের সঙ্গে আলোচনায় আছেন। আমরা যাচ্ছি ওনার কাছে। জনাব জামিল চৌধুরী, আমরা বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে শুনছিলাম কীভাবে আপনি এতগুলো অনাথ মেয়েকে হোস্টেলে রেখে ব্যয়ভার বহন করে আপনি এটা চালাচ্ছেন। মানে প্রভাবীদেরকে আহ্বান করছিলেন যদি কেউ আগ্রহী হন সেখানে যাবার জন্য। তো এখান থেকে আপনি বলছিলেন যে অনেকে নার্স হয়ে গেছে, এদের কারোর সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হয় কিনা যারা বিভিন্ন প্রফেশনে আছে? অবশ্যই আছে। যেমন আমি গত বছর একদিন হঠাৎ করে বন্যায় কাজ করতে গিয়েছি কুমিল্লায়, ফেনী, এই সমস্ত জায়গায়। আরেকবার গেলাম আমি পরে সাল্লায়। ওই সমস্ত জায়গায় গিয়ে দেখলাম যে হসপিটালে, সরকারি হসপিটালে আমাদের নার্স চাকরি করে। আমি তারা শুনেছে, দেখেছে, তারপরে তারা এসেছে দেখা করতে, আমার কাছে খুব ভালো লেগেছে। তা আমি আর একটু আহ্বান জানাতে চাই, যেমন যে গত রমজানে আমাদের দেখেন 30 দিনের রমজান, আমাদের কিন্তু 1 টাকা খরচ নেই। এই প্রবাস থেকে, এই বিশেষ করে লন্ডন প্রবাস থেকেই প্রায় 28 জন, আর অন্য দেশ থেকে 2 জন, এই 30 দিনে কিন্তু আমরা 30 টাকা খরচ করি নাই। এই ফোল্ডের রমজানের যে খরচটা, খাওয়া খরচটা দৈনিক বাংলাদেশি টাকা 25,500 দৈনিক, এই পুরা খরচটাই কিন্তু প্রবাসীরা করেছেন। আর একটা জিনিস, যেমন কুরবানির সময়, কুরবানি দেওয়ার সময় অনেক সময় অনেক এতিম মিসকিনরে কুরবানি দেওয়া, তার বাড়িতে দিলেও একটা নাম দিল বা একটা গরু দিল, আমাদের এখানে একটা দিলে, আমরা প্রতি শুক্রবারে মাংস খাওয়াই। প্রতি শুক্রবারে মাংস হলে আমাদের 52, সপ্তাহে 52টা গরু হলে আমাদের হয়। এইবার আমরা পাইছি প্রায় 20টার মতো। তা আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। যেমন গত 2 মাস আগে এখান থেকে একজন ফেহমিদা নামে একজন প্রফেসর কলেজের, উনি যদিও বাংলাদেশি না, অন্য দেশি, ফেহমিদা জাফর আলী, উনি নিজে উদ্যোগ নিয়ে গিয়েছেন যে ওইখানে কাজ করবেন।
উনি 2 লক্ষ কত টাকা দিয়েও আসছেন। আজ সকালে ঘুম থেকে উঠে উনি আমাকে মেসেজ দিয়েছেন যে উনি আমার সাথে দেখা করবেন। কেন দেখা করবেন? তো উনি আমাদের এখানে প্রতি বছর 6 মাস 3 মাস করে যেতে চান ফ্রি, ওই ভলান্টারি শিক্ষক হিসাবে। তো এইভাবে আমি অনেকের কাছ থেকে ভলান্টারিজম আমরা নিতে পারি, নেই। আমরা আরও দেখেছি যে অনেক আমাদের আপনাদের যারা এখানে প্রবাসী তাদের ছেলে মেয়ে বা তাদের স্ত্রী অনেক স্কুল কলেজে যারা চাকরি করেন বা পড়াশোনা করেন। যেমন আমার এখানে এক নাতিন নুহা নাম, সেই নুহা সে বছরে 1-2 বার যায়, গিয়ে আমার এখানে টিচারি করে। তো এটা আমাদের জন্য একটা সহযোগিতা, কারণ আমার একজন টিচারের বেতন দিতে হলো না, প্লাস থাকা খাওয়ার ব্যবস্থা নিরাপদে। একটা কথা বলে রাখি, এখানে যে নিরাপদ স্থান, যে যেখানে বাড়ি থাকুক তার বাড়িতেও তো নিরাপদ না এখানে যত নিরাপদ, কারণ মেয়েদের মধ্যে থাকা তো, আর এখানে বাইরের কেউ ঢুকেও না। আর আমি যেটা আপনি পয়সার টাকা পয়সা আমাদের মোটামুটি আপনি যে এলাকার আপনারও বাপ দাদা নানা তারারও সম্পত্তি সম্বন্ধে আমার ধারণা আছে প্রচুর, আমাদেরও সম্বন্ধে আপনার এক্ষেত্রে ধারণা আমি আছে। একটা প্রশ্ন করতে জি। চাই যে এই যে আপনি বললেন যে আমি জানি যে আপনার যে পারিবারিক আপনার বাবার যে বিশাল মানে ওই এলাকার যে অবস্থান ছিল, আপনি চাইলে আপনি মানে একজন শিল্পপতি হতে পারতেন, আপনি চাইলে আপনি অন্য কিছু করতে পারতেন, না, আপনি এই দিকে ঝুঁকলেন এইটা কেন? আমি আপনাকে বলি, টাকা পয়সা দিয়ে তো সব কিছু করা যায় না, আমাদের সবারই মৃত্যু আছে। যেমন জন্মিলে মৃত্যু হবেই, আজকেও কালকেও মৃত্যু হতে হবে, কিন্তু আপনার যে অ্যাক্টিভিটি না থাকে, আপনি যদি অ্যাক্টিভিটি রেখে না যান, যেমন আমার চাচা ছিলেন হারুন হাজি সাহেব, উনি উনি যেভাবে অবদান রেখে গেছেন, বা ওনার চাচাতো ভাইরা ছিল, ওনার এলাকায় অনেক কাজ করে গেছেন, অনেক মানুষের মনের মধ্যে কাজের মাধ্যমে ওনারা সম্মান রেখে গেছেন। তা আমি মনে করি এই যে মুরব্বীরা যে কাজ করেছেন তাদের সঙ্গী বা হয়ে আমরাও এগুলো কিছু করে যাই। আর মৃত্যু যখন হবে অন্তত কিছু প্রাতিষ্ঠানিক যদি কোনো কিছু রাখা যায়, যেমন আমরা এখানে একটা বিল্ডিংয়ে বসছি, এটা আমার কাছে বাইরে থেকে মনে হলো এটা 200-300 বছর আগের করা, যারা করেছিল তারা তো কেউ নাই, যারা মিস্ত্রি করেছিল বা টাকা দিয়ে করেছিল এরা তো কেউই নাই, আমরা কথা বলছি। তা আমরা মনে করি প্রতিষ্ঠান যদি করতে হয়, আর বিলাসিতা করে, যেমন আমি বিশ্ব ভ্রমণ করেছি, আমি বহুবার বহু দেশে গিয়েছি, আমি দেখেছি যে মানুষের সাথে মানুষের কল্যাণে কাজ করা এবং ধর্মীয় কাজটা করা, এটার সাথে তো আমাদের অবশ্যই আছে। কারণ আমরা এক সময় ছিল যে প্রাচুর্য হিসাবে আমরা অনেক কিছু দেখতাম চলতাম, কিন্তু যখন দেখলাম যে মানুষের সেবায় কাজ করতে হবে তখন কিন্তু নিজেরও ওইভাবে মানায় নিতে হয়েছে। কেননা কারণ আপনি মানুষের সাথে কাজ করলে মানুষের মতো মিলেমিশে চলতে হবে। যেমন আমরা যখন খাবারে বসি তখন যদি 4 জন একসাথে আসে, আমরা ওইটাকে ভাগ করে খাই, আর যাতে পাক না হয় বা ওই খাবারের মধ্যে এটা আত্মতৃপ্তি আছে ওইটা আর কি। এই যে আপনার মানবতার জন্য যে আপনি কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত, এখানে আপনার মানে কোনো ধরনের এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি আপনি হয়েছেন যে আপনার কাছে মনে হয়েছে যে আসলে তো মানে এগুলো না করলেই হতো? আহ, না, এইরকম ঠিক না, তো আপনি ঠিকই বলছেন ঠিকই। ব্যাপারটা হচ্ছে আমরা রক্ত মাংসের মানুষ, আমরা মানব কল্যাণে কাজ করা ছাড়া আর কোনো রাস্তা কোনো জায়গায় নাই। যেমন আমরা এখানে 2 জন, এখন যদি আমরা মারা যাই কোনো কারণে বা ভূমিকম্প হয়, তা আমাদের দাফন কাফন কিন্তু ওই এলাকার লোকজনই করবে। কারা করবে তাদেরকেও আমরা চিনি না, আর যারা করবে তাদেরও অনেকে আমাদের চিনবে না, আমাদের উদ্ধার কাজ দৌড়ে আসবে। আমরা ওইটাকে একটা মাথায় রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস হলো যে সমাজের কল্যাণে কাজ করতে গেলে সম্মিলিতভাবেই কাজ করতে হবে, একার দ্বারা সম্ভব না। আর নিজের একা টাকা দিয়েও যত বড় প্রাচুর্য বা যত টাকা পয়সা থাকুক, জ্ঞান বুদ্ধি থাকুক, এই জন্য আমরা প্রবাসী যারা বা আমার এলাকায় বাংলাদেশে যারা প্রাতিষ্ঠানিকভাবে বা এমনিও ব্যক্তিগতভাবে অনেক জায়গায় আছেন, তারা সহযোগিতা করেন, এই জন্য আমরা এগিয়ে যাই, এটা একটা উৎসাহের কারণ। এই বাংলাদেশ ফিমেল একাডেমিকে আপনি কোন জায়গায় মানে নিয়ে যেতে চান? আমরা নিয়ে যেতে চাই যে আমরা প্রাথমিকভাবে নিয়ে যেতে চাই যে প্রাথমিক 3000 মেয়ে যাতে আমাদের এখানে পড়তে পারে। এরপরে আমাদের হলো যে 23 লক্ষ মেয়ে শুরু, আমরা তো এক জায়গায় তো 23 লক্ষ বাড়াতে পারবো না, আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় আমরা নিয়ে যেতে চাই, যে যাতে করে ওই সমস্ত এলাকায় তারা গড়ে তুলে, আমরা টেকনিক্যাল সাপোর্টটা দিলাম, এবং এতে করে মানে শাখা বিভিন্ন উপজেলায় রাইট জেলা উপজেলায় যদি কুনারা করেন,
আর আগ্রহী হন। যেমন আমি একটা জিনিস দেখেছি, আমি নাম বলবো না, গ্রামের বা উপজেলার, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল অট্টালিকা, 10 কোটি 20 কোটি টাকা দিয়ে বাড়ি ঘর বানিয়ে ওনাদের ছেলে মেয়ে তো যাবেই না, ওনাদের বা ওনাদের ছেলে মেয়ের মৃত্যুর পরে ওগুলা অ্যাবান্ডেড হয়ে যাবে। কিন্তু কই, এই সমস্ত কাজ যদি শুরু করে দেন, আমরাই রেজিস্ট্রেশন নিয়ে আমাদেরই ব্রাঞ্চ করে আমরা এগুলো পরিচালনা করব, শুধু তাদের এই জায়গা থাকলে। এরকম এমনি পড়ে রয়েছে অনেক হাজার। এক গ্রামে গেলাম সেদিন, নাম বলবো না, আপনারা চিনেন সেই গ্রামটা, বুঝতেছেন। সেই থানায় 90% ফ্যামিলির মানুষ লন্ডন থাকে, কিন্তু ওইখানে বড় বড় অট্টালিকা বন্ধ, তালা মারা। নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ থেকে সেখানে তারা কাজের লোক বসবাস করে এবং অনেক বাড়িঘর তাদের নামে রেকর্ড করে নিয়েছে ওই নোয়াখালী কুমিল্লার, কিন্তু উনি থাকেন বিদেশে। অর্থটা কী হলো? তা আমি মনে করি যে আসুন আমরা সবাই মিলে এই অসহায় দরিদ্র মেয়েদের জন্য, এবং সেটাকে অবশ্যই আগে মনে রাখতে হবে ধর্মীয় চিন্তা চেতনা, যে যে ধর্মের আছে, বিশেষ করে আমরা মুসলমান ধর্মের, আমরা নবী করিম সাল্লামকে সামনে রেখে আমরা কিন্তু ধর্ম পালন না করলে ধর্মের দিকে মানুষকে দীক্ষিত করতে হবে, তা না হলে আমারও একদিন বিচার হবে। আমি আপনাকে আচ্ছা জি। আরেকটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি মানে অবহেলিত সমাজের একদম অবহেলিত মেয়েদেরকে আপনারা সহযোগিতা করছেন, এই পরিবার সন্তানদেরকে, মানে এই জায়গাটিতে কাজ করতে গিয়ে আপনারা মূল সমস্যাটা কোথায় পেয়েছেন, যেটা রাষ্ট্রীয়ভাবেও সেটা মানে ইয়ে করা উচিত, নজর দেওয়া উচিত? রাষ্ট্রীয় নজর দেওয়া উচিত এই জায়গায় যে এই কাজগুলো করে, যেমন আমি লন্ডন আমেরিকা দেখেছি যে যারা এই জাতীয় কাজ করে তাদেরকে পুরস্কৃত করা হয়, তাদেরকে এগিয়ে দেওয়া হয়, তাদের সাপোর্ট দেয়। আমার মনে হয় এই জাতীয় কিছু করা উচিত। আরেকটা হলো যে সাংগঠনিকভাবে, যেমন একটা গ্রাম আছে, গ্রামের 50 জন লোক ধনী, সে দেশে থাকুক বিদেশে থাকুক, এরা সবাই মিলে যদি এই গ্রামের জন্য বা এই উপজেলার জন্য কিছু করে, অনেকে বিচ্ছিন্নভাবে করতেছে না তা না, কিন্তু বিচ্ছিন্নভাবে সেটাকে সাংগঠনিকভাবে যদি করে তাহলে ওই এলাকা উন্নত হবে। যেমন যোগাযোগ, আপনি দেখেন, আমি যে এখন দেখতেছি সিলেট বিভাগ কোনো এক সময় মরুভূমি হয়ে যাবে, বেশি দিন নয়, কোনো এক সময় কি 20 বছরের মধ্যে মানুষ আর পানিও দেখবে না, মরুভূমি হয়ে যাবে। তাহলে মরুভূমি হয়ে গেলে একটা দিন মহা প্রলয় হবে, সেটা হলো ইন্ডিয়া থেকে যে নদীটা ভাগ হয়েছে সুরমা এবং কুশিয়ারা হয়ে, যেটা ইয়েতে গিয়ে ভৈরব গেলে গেছে, ইয়েতে ওই পদ্মার মধ্যে গিয়ে পানি পড়ে মেঘনা হয়ে, সেখানে মরুভূমি হয়ে যাবে যখন, তো পানি যাবে কোথায়? ইন্ডিয়া হলো 6551 ফিট উঁচু, 6551 ফুট উঁচু থেকে পানি যখন তাদের পড়ে, তাদের বন্যা হয়, তখন তো মরুভূমির উপর দিয়ে, বিল্ডিংয়ের উপর দিয়ে পানি যাবে, মানুষ তো তখন মারা যাবে। এখন নদী খনন করা জরুরি। যেমন আমি দেখেছি নিজের চোখে গত 81 বছরে এই বিয়ানীবাজার হয়ে, আমলসিদ হয়ে, বিয়ানীবাজার হয়ে, জকিগঞ্জ হয়ে, বালাগঞ্জ, শেরপুর হয়ে, মারকুলি হয়ে, আজমেরিগঞ্জ হয়ে ভৈরব গিয়া পানি পড়েছে। এখানে নদী পথ পরিবর্তন হয়েছে, নদী পরিবর্তন হয়েছে, বা গ্রাম উচ্ছেদ হয়ে গেছে, হাট বাজার উচ্ছেদ হয়ে গেছে। তার কারণ হচ্ছে বাঁক পরে একদিকে যখন বাঁক হয় আরেকদিকে চর হয়ে যায়, কুনা হয়ে যায়, তখন এটা পানি যখন ঘুরে আসে তখন কিন্তু ওই দিকটা ভাঙে। তো এটার নদী খনন না হওয়ার কারণে খুব শীঘ্রই এটা নদী খননের জন্য আমাদের দাবি তোলা উচিত। নদী খনন না হলে মানুষ কেউ বাড়িঘর রক্ষা করতে পারবে না। যেমন আমি দেখেন, আপনি গত 1 বছর আগে বন্যা হয়েছে নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে। পৃথিবী জন্ম নেওয়ার পরে ওই দিকে কখনো কেউ পানি দেখে নেই, কিন্তু আমি যখন দেখলাম যে কুমিল্লা, নোয়াখালীতে কাজ করলাম, প্রায় 13 বার গিয়েছি আমি গত বছর, তার 3 তলা বিল্ডিংয়ের উপর দিয়ে পানি গিয়েছে। এটা কি তারা কল্পনা করেছিল? আগামীতে ওই মোহরী নদী দিয়ে, এই ডাকাতিয়া নদী আছে এখানে, ওই দিক দিয়ে গিয়ে মোহরী নদীতে পড়েছে, এখান থেকে বঙ্গোপসাগরের পানিটা পড়ে। ওরা যদি এখন থেকে মানে আর কোন নদীপথ সোজা করে বা খনন না করে, তাহলে আগামীতে মহামারী হবে। মহামারী হবে। ধন্যবাদ জনাব। আমি আবার একটু আসতে চাই আপনার ফিমেল একাডেমি ও জার্নিকুলার সংসদ দিয়ে। আমি জানতে চাই যে আপনি এই যে এতদিন যাবত এই কাজটা করছেন, আপনার বয়স বললেন 86 বছর হয়ে গেছে, 84 হয়ে গেছে। আপনার এই এত যে বিশাল কাজ করে যাচ্ছেন আপনি, এটা নিশ্চয়ই আপনার পরিবারের সাপোর্ট আছে। হ্যাঁ, আমার 5 মেয়ে 2 ছেলে,
গত 3 মাস 4 মাস আগে আমার ওয়াইফ মারা গেছেন। আমার ওয়াইফ এবং আমরা দুজনে মিলেই আমরা এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিলাম। আমার একটা সৌভাগ্যর খবর, আমার ওয়াইফ এখন নাই। আমার ওয়াইফ যখন বিয়ে হয়েছিল আমাদের 1968 সালে, আমার ওয়াইফের কিন্তু তখনকার দিনে 138 টাকা ভরি ছিল স্বর্ণ। তখনকার দিনে 1 সের সোনা ছিল, আরও অন্যান্য সবাই মিলে 2 শের ছিল তখন। উনি কিন্তু ওই দিনই সব দান করে দিয়েছিল এই জায়গা কেনার জন্য। আমরা মনে করি যে আমরা এই হিসাবে আমরা সুখী। আমার ওয়াইফ নাই, আমার ওয়াইফের জন্য আপনারা দোয়া করবেন সবাই। উনি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমার 5 মেয়ে 2 ছেলে, তারা আমাকে সাপোর্ট দেয়, প্রতি মাসে আমাকে তারা টাকা পয়সাও দেয়। আর আমারও কিছু সহায় সম্পত্তি আছে, বিজনেস আছে, আমরা এখান থেকে পাই। কিন্তু ওনারা এই ওনারা হাল ধরবেন তো আপনার? হ্যাঁ, অবশ্যই তারা ইনভলভ। যেমন আমি এখানে আসছি 2 সপ্তাহের জন্য, ওরা কালকে 2 জায়গায় অ্যাটেন্ড করেছে লাইভ, একটা জনকল্যাণ থেকে, একটা ফ্যামিলি কার্ড। আমার ছেলের বউ সে নিজে কালকে একটা ডোনারের সাথে লন্ডনে মিটিং করেছে ডাইরেক্ট অনলাইনে। ওরা ধরবে, ওরা আমার বিশ্বাস। আর তাছাড়া আমাদের তো বিশাল প্রবাসী আছেন, এরা তো আসেনি। আমি তো অনেককে ওই যে ফ্যামিলিটা বললাম, ওই জাতীয় বহু প্রফেসর এবং বহু টিচার, প্রফেসর ডাক্তার অনেক আছেন লন্ডনে। তাদেরকে আমি আহ্বান জানাই, আসুন আপনার দেশে মাসে 1 দিন বা মাসে 1 মাস, বছরে 1 মাস অথবা 6 সপ্তাহ আপনারা ওইখানে আসেন, থাকেন, মানুষের সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। তখন আপনি চিন্তা করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন আর কি কিছু করা যায়। আমি এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি গত বছর কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সংক্ষেপে ক্যাবের জাতীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা আসলে অলৌকিকভাবে হয়ে গেছে। আমি তো এটার ক্যান্ডিডেটও ছিলাম না। আমি 1977 সাল থেকে লন্ডনের যে যেটা কনজিউমার অ্যাসোসিয়েশন, যেটা আপনারা দেখেছেন যে হেলথ অথবা রেস্টুরেন্টগুলো জরিমানা করে বা দাম দর দেখে গিয়ে আর দাম বাড়তি কিনা বা কোয়ালিটি ভালো কিনা, এটা কনজিউমার অ্যাসোসিয়েশন ব্রিটিশ। তো এটার একটা হলো, এখানে একজন অ্যাম্বাসেডার ছিলেন লন্ডনে, ফখরুদ্দিন সাহেব। উনি তখন এটাকে ওইখান থেকে নিয়ে 77 সালে তখন করেছিলেন বাংলাদেশের ব্রাঞ্চ। আমি তখন মেম্বার ছিলাম। কিন্তু এতদিন আমি সিলেট বিভাগের সভাপতি ছিলাম এটার। হঠাৎ করে গত বছর 24 সালের ফেব্রুয়ারি 17 তারিখে আমরা ওখানে ঢাকায় গেলাম। ওই কমিটিতে একটু তাদের মধ্যে কাজকর্ম নিয়ে একটু আমাকে হঠাৎ করে নিয়ে তারা বসাই দিল যে আপনি আজকে থেকে চেয়ারম্যান। এর আগে গুলাম রহমান স্যার ছিলেন, উনি দুদকের চেয়ারম্যান ছিলেন 10 বছর। এর আগে বাণিজ্য সচিব ছিলেন। এর আগে অনেক বড় বড় মাপের মানুষ ছিলেন। আমাকে এই সাধারণ মানুষকে নিয়ে তারা ওই চেয়ারে বসাইছে। তা আমি জানি না কতটুকু করতে পেরেছি, তবে আমি এইটুকু বলতে পারি, গত 1.5 বছর হয়েছে প্রায়। এই 1.5 বছরে বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো এলাকা নাই যেখানে আমি যাইনি। দেখেন, গত রমজান মাসে, প্রতি বছরই রমজানের জিনিসপত্রের দাম বাড়ে। আমি গত রমজান মাসে প্রত্যেক জেলায় গিয়েছি, ডিসি সাহেবদের সাথে মিটিং করেছি, বিভাগীয় কমিশনার, ডিআইজি, ওদের সাথে মিটিং করেছি। আমরা যেমন আলু 100 টাকা কেজি ছিল, আমরা একদিনে 30 টাকাতে নিয়ে আসছি। একদিনে বলছি যে আলুর গোডাউনে সব খুলে দেন মানুষকে। রমজানে জীবনে কেউ বলতে পারবে না রমজানে জিনিসপত্রের দাম বাড়ে নাই। কিন্তু এইবার প্রথম আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন, আমি মোটামুটি আপনাদের সহযোগিতায়, এবং সবাই আমাকে সহযোগিতা করেছে, বিশেষ করে যে এসপি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব, এরা আমাকে সাংঘাতিক সাপোর্ট দিয়েছে। আপনি দেখেন, যারা বাঙালি, যারা এই অনুষ্ঠান দেখবেন, আপনি খোঁজখবর নেন যে গত রমজানে 1 টাকাও জিনিসপত্রের দাম মানে বরং কমেছে। তারপরে তো আছে, আমরা যেহেতু এটা আজকে আমার প্রসঙ্গ না, আমি নিয়ে আসলাম যেহেতু আপনি এটার সভাপতি, আমি আসলে আলোচনা করতে শুরু করেছিলাম। আমি কেন বললাম কথাটা, আমি সিলেটের একজন সাধারণ মানুষ হিসাবে আমাকে জাতীয় কমিটির সভাপতি ওনারা বানিয়েছেন বাংলাদেশের জন্য। আমি বাংলাদেশের সব জেলা, সব গ্রামে যেতে পারতেছি, গিয়ে আমার সিলেটের কথা বলতে পারি, সেটা আমার জন্য। এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করছি যে এই যে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন জেলায়, উপজেলা, হাট বাজারে যান, আপনার এই জিনিসপত্রের দ্রব্যমূল্যের বিষয়ে নিয়ে, এক্ষেত্রে সাধারণ মানুষের আসলে কি করার আছে এখানে? সবসময় সাধারণ মানুষের কি ধরনের ভূমিকা থাকা উচিত? সাধারণ মানুষের 2 ধরনের সাধারণ মানুষ। একটা হলো ব্যবসায়ী, তারা যেন আমাদের সহযোগিতা দেয়, তারা যেন সাধারণ ক্রেতা যারা, আর ভোক্তা যারা, তাদের হলো যে সচেতনতা বাড়ানো, যে তারার জন্য, যেমন আগে দেখেন এটা পানির মধ্যে কোন দিন তারিখ লেখা থাকতো না, ওজন লেখা থাকতো না, তার কোথা থেকে তৈরি
বা এটা গভর্নমেন্টের সিল আছে, আমরা এগুলো সচেতন করেছি। একজন গ্রামে যদি একজন গরিব মানুষের কাছে যান, সে একটা খাবার খায়, দেখবে সেইটা তার উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং কোয়ালিটি ঠিক আছে কিনা সে দেখতেছে। এবং যদি দাম বেশি নেয়, সে ভোক্তা অধিকারের কাছে, যেমন আমাদের সাথে কাজ করে ভোক্তা অধিকার যেটা গভর্নমেন্টের, তাদেরকে দিলে সে জরিমানা করা হয়। আমরা সেটার সদস্য, আমরা আয়োজন করি সেই জরিমানার, আমরা আয়োজন করে গিয়ে এখন ভোক্তার দায়িত্ব হচ্ছে কনজিউমার যারা, কনজিউমার কিন্তু সবাই কনজিউমার, আমরা যে ক্রেতা এবং বিক্রেতা, আপনি এক জায়গায় বিক্রেতা এটা বিক্রি করেন, আরেক জায়গায় এটা আপনি ক্রেতা কিনেন, তো উনি আবার এখানের কনজিউমার আর উনি আবার এটার কনজিউমার। সুতরাং আমরা সবাই ভোক্তা, সবাই আমরা সচেতন হলে, আমরা সচেতনতা কাজ করি, তাহলে আর জিনিসপত্রের দাম কমা বা ঠকানো, যেমন রেস্টুরেন্ট, আগে দেখবেন রেস্টুরেন্টে গেলে কেউ নখ মুখ হাত তো এগুলো ধয় না, যে এমনি করতেছে এরম খাওয়া, এমন এটা নাই। আমরা এটা সব রেস্টুরেন্টে ট্রেনিং দিচ্ছি, এবং কেউ যদি এরকম করে তার 7 দিনের জেল পর্যন্ত ব্যবস্থা আছে। এবং যারা ওজনে কম দেয় তাদেরকে আমরা রমজানে অনেক গাড়িতে উঠাইয়া আমরা ওই ম্যাজিস্ট্রেট সাহেবকে নিয়ে আমরা ব্যবস্থা করেছি বিচারের। এখন মানুষ অনেক সজাগ হয়েছে সচেতন হয়েছে। এবং সহযোগিতা দেয় আমাদেরকে। জনাব জামিল, আমাদের সময় একদম শেষ হওয়ার পথে, আমি আপনার কাছ থেকে সর্বশেষ আপনার যদি আর কিছু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমাদের যারা দানশীল ব্যক্তিত্ব আছেন দেশে বিদেশে। আমি সকলের কাছে আবেদন জানাতে চাই, বিশেষ করে আমাদের যে ফ্যামিলি একাডেমি, যেটা এতিমখানা স্কুল অ্যান্ড কলেজ, যেটা সারা বাংলাদেশের, এখানে দুটো কথা বলবো। আপনার যে জায়গায় বাড়ি আছে সে জায়গায় আপনি সেই মেয়েদেরকে পড়ানোর জন্য, রাখার জন্য, থাকার জন্য, কারণ গরিব মেয়ের কিন্তু থাকারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নেই। মেয়েটা রিস্কি, একটা ছেলে হলে এত রিস্কি না। তো সেখানে আপনারা যদি করেন, না পারলে আপনারা আমাদের যে প্রতিষ্ঠান আছে সেখানে আপনার নামে আপনি কিছু করার চেষ্টা করেন। যেমন আপনি জাকাতের টাকা ইউজ করতে পারেন, আপনি এখানে বাচ্চাকে স্পন্সর করতে পারেন 4,000 টাকা দিয়ে মাসে। আপনি একটা বাচ্চাকে ক্লাস 1 থেকে ইঞ্জিনিয়ার মতো পড়াইয়া বিআরসি পর্যন্ত আমরা দিই। আমরা সেই চাকরি পর্যন্ত, যেমন একটা মেয়ে সেদিন কুয়েত থেকে গিয়েছে, সে নিজে আমার জন্য প্রায় 10,000 টাকার জিনিস নিয়ে গেছে, আমার জন্য। আমি পরে মেয়েদেরকে নিয়ে খাওয়াই দিছি, বসাই দিছি, কারণ সে এখন দান করতে পারতেছে। সে একসময় তার একটা পরনে হাফ প্যান্টও ছিল না সেই মেয়ের, এখন সে আরেকজনকে বিয়ে করে, সে কুয়েত গিয়েছে, কুয়েত যাওয়ার পরে সে 4 লক্ষ টাকা মাসে বেতন পায়, হাজব্যান্ড ওয়াইফ। তার 4 লক্ষ টাকা খাওয়া থাকা, তার গাড়ি ঘোড়া সব ফ্রি, পুরো টাকাটাই তার থেকে যাচ্ছে। আমি আহ্বান জানাবো, আসুন আমরা এই প্রজেক্টে, এই প্রোগ্রামে আমরা শরিক হই। আর আরেকটা জিনিস হলো, আপনার প্রতিবেশী যদি কোনো মেয়ে অসহায় থেকে থাকে, অথবা তার মা বাবা নাই, অথবা গরিব, হোমলেস বা ডিজেবল, সেই মেয়েটিকে আপনি আমার এখানে আমাদের যে প্রতিষ্ঠান, এখানে আপনি ভর্তি করে দেন। ওই মেয়েটার যে 4,000 টাকা খরচ আপনি যদি বহন করেন, তাহলে তার স্পন্সর করেন, আমরা দায়িত্ব নিব তার বিয়ে শাদী পর্যন্ত, লেখাপড়া পর্যন্ত। এবং কনফার্ম যে সে ধর্মীয় পড়া পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। নামাজ রোজা না করলে এখানে ভাত নাই, এখানে ভাত পড়াশোনা সব বন্ধ। এটা আমাদের মনিটরিং করার ব্যবস্থা আছে। এটা নেকি হয়তো আপনারাও পাবেন, আমরাও পাবো। তা আমি সবার উদ্দেশ্যে বলবো, এই প্রতিষ্ঠানটা পৃথিবীর কোথাও এখনও গড়ে ওঠেনি, বাংলাদেশে গড়ে উঠেছে, আর সেটা আপনার সিলেট অঞ্চলে। আসুন এই প্রতিষ্ঠানটাকে আমরা সবাই মিলে এটা সম্মিলিতভাবে এটা শক্তিশালী করি। আর এই প্রতিষ্ঠানটা যে যেন ওই যেভাবে অক্সফোর্ড, ক্যামব্রিজ বিভিন্ন জায়গায় করে, বাংলাদেশ সিলেটে যেদিন ক্যামব্রিজ কলেজ, অক্সফোর্ড কলেজ করে, ফ্যামিলি একাডেমি কলেজ যেন লন্ডন আমেরিকায় করতে পারে, এইরকম আমরা আশা করি। ধন্যবাদ জনাব জামিল চৌধুরী, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এবং টেলিভিশন কর্তৃপক্ষকে। আমি আহ্বান জানাবো, আপনাদের প্রতিষ্ঠান যদি আমাদের একাডেমিকে একটা প্রোগ্রাম করে, আমি আহ্বান জানাই তাদের খাওয়া থাকার সমস্ত ব্যবস্থা আমরা করব। আপনার প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ডাইরেক্টর বা যারা আছেন সবাইকে আপনারা উপস্থাপনা করেন, সবাই আসেন। আবার যখনই বাড়িতে যান, আমি যে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের প্রতিষ্ঠানটাকে কীভাবে আমাদের প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে আরও এগিয়ে দেওয়া যায় মানুষের সচেতনতার জন্য, এটা। আর শেষ ফলে ভোক্তা অধিকার এবং জনকল্যাণ এবং ফ্যামিলি একাডেমি, এই তিনটা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ ভালোবাসি কমিউনিটি ইসলাম চ্যানেল বাংলায়। আমরা কথা বলছিলাম বাংলাদেশ জনকল্যাণ সংসদ এবং বাংলাদেশ ফিমেল একাডেমির চেয়ারম্যান এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সংক্ষেপে ক্যাবের জাতীয় কমিটির সভাপতি জনাব জামিল চৌধুরীর সঙ্গে।
আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে অন্য কোনো সংগঠন নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ইসলাম চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ।